10 বছর পর চোখের দৃষ্টি ফিরে পেয়ে মা প্রথম যে মানুষটিকে দেখলেন সে তার নিজের ছেলে নয়, বরং ছেলের চেহারায় এক সম্পূর্ণ অপরিচিত ছেলে। অথচ এই 1 দশক ধরে সেই ছেলেই তার আসল ছেলেকে গায়েব করে দিয়ে পরম যত্নে মায়ের সেবা করে আসছিল। ব্যান্ডেজটা আলগা হতেই রাবেয়া বেগম চোখ মেললেন। দীর্ঘ 10 বছরের ঘন অন্ধকার কেটে গিয়ে চোখের সামনে প্রথমে একটা অবয়ব স্পষ্ট হলো। ঠিক যেমনটা তিনি আশা করেছিলেন, তার সামনে দাঁড়িয়েছে তার নিজের ছেলে আবির। অবিকল সেই চওড়া কপাল, চেনা চিবুক আর খাড়া নাক। কিন্তু ঠিক পরের মুহূর্তে রাবেয়া বেগম পুরো শরীর জুড়ে এক হিমশীতল আতঙ্ক বয়ে গেল। চেহারার প্রতিটি রেখা আবিরের মতো হলেও ওই চোখের ভেতরের মানুষটা সম্পূর্ণ অচেনা। একজন মা তার সন্তানের চোখ চেনে, এই চোখের দৃষ্টিতে কোনো চেনা টান নেই। আছে এক অদ্ভুত মায়াবী কিন্তু ভয়ঙ্কর এক শূন্যতা। রাবেয়া খালাম্মা, স্পষ্ট দেখতে পারছেন এবার? ডাক্তার আনিসের কণ্ঠ ভেসে এলো। রাবেয়া বেগম কোনো মতে মাথা নাড়লেন, কিন্তু তার চোখ আটকে গেছে সামনে দাঁড়িয়ে থাকা ওই যুবকেরটির উপর। যুবকটি এক পায়ে গিয়ে এসে রাবেয়া বেগমের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। তার চোখ আনন্দে অশ্রু, সে পরম আবেগ আপ্লুত হয়ে উঠল। মা, তুমি সত্যিই দেখতে পাচ্ছ আমি তোমার আবির মা? হাতের এই স্পর্শটা রাবেয়া বেগমের খুব চেনা। গত 10টা বছর ধরে এই হাতটাই তাকে চামচ দিয়ে খাইয়ে দিয়েছে, সময় মতো ল্যাবরেটরির ওষুধ এনে দিয়েছে, গভীর রাতে জ্বর হলে কপালে জলপট্টি দিয়েছে। অন্ধকারে সেই দীর্ঘ 1 দশকে এই কণ্ঠস্বর আর এই স্পর্শটুকু ছিল রাবেয়ার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। রাবেয়া ভেবেছিল সড়ক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারানোর পর তার ছেলে আবিরই তার পৃথিবী হয়ে উঠেছে। তার দেখাশোনা করার জন্য আবির নিজের চাকরিটা পর্যন্ত ছেড়ে দিয়েছিল। কিন্তু আজ দৃষ্টি ফিরে পাওয়ার প্রথম সেকেন্ডে তার মাতৃত্ব চিৎকার করে বলে উঠল, না, এই ছেলেটা তার আবির নয়। রাবেয়া বেগম কাঁপতে কাঁপতে নিজের হাতটা আলতো করে চেপে ধরলেন যুবকটির ঘাড়ে। 10 বছর আগে যে রাতে রাবেয়ার দৃষ্টি হারিয়েছিলেন, সেই রাতে এক মারাত্মক গাড়ি দুর্ঘটনায় আবিরের ঘাড়ের বাম পাশে একটা গভীর কাটা দাগ তৈরি হয়েছিল। কাজ ঢুকে চামড়া ছিঁড়ে গিয়েছিল। অন্ধ অবস্থায় বহুবার রাবেয়া আবিরের ঘাড়ে হাত দিয়ে সেই খসখসে দাগটা অনুভব করছিলেন, কিন্তু আজ এই যুবকের ঘাড়ের চামড়া একদম মসৃণ, কোনো দাগ নেই, কোনো ক্ষত নেই। অথচ মুখাবয়ব, গায়ের রং, শরীরের গঠন, এমনকি কথার আওয়াজ পর্যন্ত হুবহুব আবিরের মতো। এক সুগভীর ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল যেন রাবেয়াকে চারপাশ থেকে ঘিরে ধরল। তার মাথায় হাজারটা প্রশ্ন একসঙ্গে হাতুড়ি পিটতে লাগলো। যদি এই ছেলেটা আবির না হয়, তবে সে কে? কেন সে নিজের পরিচয় লুকিয়ে গত 10 বছর ধরে এক অন্ধ মায়ের সেবা করে গেল? নিজের পকেটের লাখ লাখ টাকা খরচ করে কেন সে আজ তার চোখের অপারেশন করালো? তার সবচেয়ে বড় কলিজা কাঁপানো প্রশ্নটা হলো, তাহলে তার আসল ছেলে আবির কোথায়? 10 বছর আগে দুর্ঘটনার পর থেকে কি আবির গায়েব, নাকি এই রূপচারী অচেনা যুবকই আবিরকে সরিয়ে তার জায়গা দখল করেছে? কি হলো মা, এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে চিনতে পারছো না? যুবকটির ঠোঁটে ফুটে উঠলো এক মায়াবী হাসি, কিন্তু সেই হাসির আড়ালে রাবেয়া যেন এক অদৃশ্য হিংস্রতা দেখতে পেল। রাবেয়া বুঝলেন, এই মুহূর্তে যদি সে চিৎকার করে বলে, তুমি আমার ছেলে নও, তবে এই হাসপাতালের কেবিনে তার জীবন শেষ হয়ে যেতে পারে। যে মানুষটা 10 বছর ধরে একটা মিথ্যাকে এত নিখুঁতভাবে বাঁচিয়ে রেখেছে, সে কতটা ভয়ঙ্কর হতে পারে তা ভাবতেই রাবেয়া বেগমের মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। এই অচেনা মানুষটার আসল রূপ আর আবিরের খোঁজ পেতে হলে তাকে এখন অভিনয় করতে হবে, নিজের চোখকে মিথ্যা প্রমাণ করতে হবে। নিজেকে সামলে নিলেন রাবেয়া বেগম। ভেতরের তীব্র আতঙ্কটাকে বুকের গভীরে চেপে ধরে তিনি জোর করে ঠোঁটের কোণায় একটা কান্নার মতো হাসি ফুটালেন। হাতের কাঁপুনি আড়াল করে যুবকটিকে গাল ছুঁয়ে বললেন, চিনতে পারবো না কেন বাবা? তোকে দেখার জন্যই তো এতগুলো বছর এই অন্ধকূপে বেঁচেছিলাম। আয়, আমার বুকে আয়। যুবকটি যখন পরম মমতায় রাবেয়াকে জড়িয়ে ধরলো, তখন রাবেয়ার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। তবে তা আনন্দের জল নয়, তা ছিল চরম আতঙ্কের। তিনি বুঝতে পারলেন তিনি কোনো ছেলের কুলে নন, বরং এক জলজ্যান্ত শয়তানের খাঁচায় বন্দী হয়ে আছেন। আর তার নিজের আসল সন্তান হয়তো এই পৃথিবীর বুকে আর নেই। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে যখন সাদা রঙের গাড়িটাতে উঠলাম, তখন বিকেলে নরম আলো ধানমন্ডির চেনা রাস্তাগুলোকে ছুঁয়ে যাচ্ছিল। দীর্ঘ 10 বছর পর এই চেনা শহর, চেনা ট্রাফিক জ্যাম আর চারপাশের মানুষগুলোকে চোখের সামনে দেখার তীব্র আনন্দ হওয়ার কথা ছিল, কিন্তু আমার বুকের ভেতরে তখন যেন একটা জীবন্ত অগ্নিগিরি ফুটছিল। পাশের সিটে বসে পরম নিশ্চিন্তে স্টিয়ারিং ঘুরাচ্ছে সেই যুবক। আমি আর চোখে বারবার তার মুখটার দিকে তাকাচ্ছিলাম। বিজ্ঞান কতটা উন্নত হতে পারে! প্লাস্টিক সার্জারি কি একটা মানুষকে হুবহুব অন্য আরেকটা মানুষের ছাঁচে ফেলে দিতে পারে? নাক, কান, ঠোঁট, গায়ের রং, এমনকি হাসি ভঙ্গি সব এক। কিন্তু মাতৃত্বের যে অলৌকিক ষষ্ঠ ইন্দ্রিয়, তাকে এই নিখুঁত ভুয়া চেহারার ফাঁকি দিতে পারলো না। ও আমার আবির নয়। কি দেখছো মা, শহরটা অনেক বদলে গেছে, তাই না?
গাড়ি চালাতে চালাতে যুবকটি প্রশ্ন করলো। তার গলার আওয়াজ অবিকল আবিরের মতো মায়াবী। আমি জানালার বাহিরে তাকিয়ে গলাটা একটু স্বাভাবিক করার চেষ্টা করে বললাম, হ্যাঁ বাবা, অনেক বদলে গেছে, তুইও অনেক বড় হয়ে গেছিস। বাসায় পৌঁছানোর পর যুবকের আচরণে কোনো খুঁত খুঁজে পেলাম না। আমাদের দোতলার ফ্ল্যাটটিতে ঢুকে সে পরম যত্নে আমার জুতো খুলে দিল, সোফায় বসিয়ে নিজের হাতে এক গ্লাস পানি এনে দিল, ঠিক যেভাবে অন্ধ দিনগুলোর গত 10টা বছর ধরে সে আমাকে আগলে রেখেছে। ড্রয়িং রুমের দেয়ালে ঝুলানো আবিরের 20 বছর বয়সের একটা বাদাই করা ছবির দিকে তাকালাম। ছবির সেই ছেলেটার সাথে এই যুবকের চেহারার কোনো তফাৎ নেই, তফাৎ শুধু ওই চোখের মনি আর ঘাড়ের সেই মসৃণ চামড়াটুকুতেই। মা, তুমি হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নাও, আমি তোমার জন্য গরম গরম স্যুপ বানিয়ে আনছি। যুবকটি মিষ্টি হেসে রান্নাঘরের দিকে চলে গেল। আমি সোফায় স্তব্ধ হয়ে বসে রইলাম। সে আমার পছন্দ অপছন্দ সব জানে। আমি স্যুপে কতটা গোলমরিচ খাই তাও তার মুখস্থ। তার মানে এই নিখুঁত অভিনয়ের পেছনে বছরের পর বছর ধরে এক সুগভীর ভয়ার্ত পরিকল্পনা কাজ করছে। সে শুধু আবিরের রূপ ধারণ করেনি, আবিরের পুরো জীবনটাকে মুখস্থ করে নিয়েছে। কিন্তু কেন? আমাদের এই সাধারণ মধ্যবিত্ত সংসারে এমন কি আছে যার জন্য একটা অচেনা মানুষ নিজের জীবনের সোনালী 10টা বছর এক অন্ধ বুড়ির মলমূত্র পরিষ্কার করে আর সেবা করে কাটিয়ে দিতে পারে? সন্ধ্যা নামার পর যুবকটি আমার ঘরে এসে বলল, মা, তোমার প্রেশারের একটা ওষুধ শেষ হয়ে গেছে, আমি নিচের ফার্মেসি থেকে ওটা নিয়ে আসছি, তুমি ভেতর থেকে দরজাটা লক করে রেখো, কেমন? সে ফ্ল্যাটের মূল দরজা টেনে বাহিরে চলে যেতেই আমার হৃৎপিণ্ড যেন গলার কাছে চলে এলো। এই তো সুযোগ, মাত্র কয়েক মিনিটের জন্য আমি রহস্যের খাঁচায় একা। আমি সোজা চলে গেলাম আবিরের ঘরে। গত 10 বছর এই ঘরটা আমি শুধু হাতড়ে বেরিয়েছি আর চোখের দৃষ্টি নিয়ে ঘরটার দিকে তাকালাম। সবকিছু আগের মতোই গুছানো। আমি আলমারির লকারটার দিকে এগুলাম। চাবিটা কোথায় থাকে আমি জানি, ড্রেসিং টেবিলের উপরে ড্রয়ারে একদম পেছনে। চাবিটা খুঁজে নিয়ে কাঁপতে কাঁপতে আলমারির গোপন লকারটা খুললাম। ভেতরে আবিরের কিছু দরকারি সার্টিফিকেট আর দলিল থাকার কথা, কিন্তু ফাইলের স্তূপ সরাতে আমার চোখ আটকে গেল একটা কালো চামড়ার ডায়েরি আর তার নিচে রাখা একটা মোটা খামের উপর। খামটার উপরে বড় বড় অক্ষরে একটি বিদেশি হাসপাতালের লোগো সহ লেখা, কসমেটিক অ্যান্ড মেক্সিলোফেশিয়াল রিকনস্ট্রাকটিভ সার্জারি রিপোর্ট। বুকের দরফরানি তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। কাঁপানো হাতে খাম থেকে কাগজগুলো বের করলাম। ভেতরে বেশ কিছু মেডিকেলের ছবি। প্রথম ছবিটা একটা সম্পূর্ণ অচেনা যুবকের, যার মুখ কোনো এক মারাত্মক আগুনে বা দুর্ঘটনায় বিকৃত হয়ে গেছে। পরের ছবিগুলোতে ধাপে ধাপে অপারেশনের মাধ্যমে সেই নষ্ট হয়ে যাওয়া মুখটা প্লাস্টিক সার্জারির সাহায্যে আবিরের চেহারা দেওয়া হয়েছে। আর একদম শেষ পাতার ফাইলে এক রূপধারী যুবকের আসল পরিচয়পত্র ক্লিপ দিয়ে আটকানো। সেখানে তার আসল নাম লেখা ইমরান। কাগজগুলো দেখে আমার মাথা ঘুরতে লাগলো, চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে এলো। তার মানে এই ছেলের নাম ইমরান, কিন্তু সে আমার আবির সেজে কেন এই বাড়িতে ঢুকেছে? আর আমার কলিজার টুকরো আবির, আমার আসল ছেলেটার কি হলো? সে কি বেঁচে আছে? ঠিক তখনই ঘরের ভেতরের তাপমাত্রা যেন আচমকা 0 ডিগ্রিতে নেমে গেল। একটা শীতল হাওয়া আমার ঘাড়ের উপর এসে লাগলো। ঘরের দরজার দিকে তাকাতে আমার শরীরের সমস্ত রক্ত জমে বরফ হয়ে গেল। ফার্মেসিতে যাওয়ার কথা বলে সেই নকল আবির ওরফে ইমরান দরজার চৌকাঠে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, তার হাতে এক গ্লাস গরম দুধ। ফার্মেসিতে সে যায়নি, সে তখন আড়ালে দাঁড়িয়ে আমার প্রতিটি নড়াচড়া লক্ষ্য করছিল। তার ঠোঁটে সেই মায়াবী হাসি আর নেই। সেখানে এখন ঝুলে আছে এক পৈশাচিক হিমশীতল এবং খুনে চাতুর্য। সে ধীর পায়ে ঘরের ভেতরে ঢুকে পা দিয়ে লাথি মেরে দরজাটা আটকে দিল। তারপর এক অদ্ভুত খসখসে গলায় বলে উঠল, 10 বছর অন্ধ থাকার পর মানুষের চোখ অনেক কিছু দেখতে পায়, তাই না মা? কিন্তু কিছু কিছু জিনিস না দেখেই স্বাস্থ্যের জন্য ভালো ছিল। আজকে আমার হাত থেকে প্লাস্টিক সার্জারির ফাইলটা মেঝেতে পড়ে গেল। ইমরান এক পা করে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। এই গল্পের বাকি অংশ শোনার জন্য সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।